হ্যালো বন্ধুরা, সায়েন্স টিউব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওতে সায়েন্সের এক্সপেক্টেড কোয়েশ্চেন সাথে নিউমেরিক্যাল এনসিইআরটি বেস পুরোপুরি সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমরা নিয়ে আলোচনা করব। রেলের এএলপি টেকনিশিয়ান যেই সমস্ত পরীক্ষার জন্য খুবই উপকারী। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নে আমরা আসি। দেখো, প্রথমে আমরা একটা নিউমেরিক্যাল পেলাম, ঠিক আছে। একটি বস্তুর উপর 5 নিউটন ধ্রুবক বল প্রযুক্ত হলে সম্পাদিত কার্য হয় 5 জুল। প্রয়োগকৃত বলের অভিমুখে বস্তুর সরণ কত হবে? দেখো, নিউমেরিক্যালটা কিভাবে আমরা সলভ করব। আমরা একটা সূত্র জানি কি, যে W = F/s, তাই তো। অর্থাৎ কৃতকার্য সমান বস্তুর বল গুণিত সরণ, তাই তো। এখানে কিসের মান দেওয়া আছে? আমাদের কার্যের মান দেওয়া আছে 5 জুল, সমান কি হবে? বলের মান দেওয়া আছে 5 নিউটন। আমাদের এস এর মান বার করতে হবে। তাহলে A5 ক্যান্সেল হয়ে গেল, আমাদের কত থাকলো? 1 মিটার। 1 মিটার 1 মিটার এস সমান থাকলো 1 মিটার। তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল? ডি, অপশন ডি উত্তর আমাদের। চলো দেখো, এনসিইআরটি বইয়ে আমাদের এটা দেওয়া আছে, কৃতকার্য সমান বল গুণিত সরণ। কৃতকার্য সমান বল গুণিত সরণ, তাই তো। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন কি বলছে? নিম্নের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি 1 নম্বর কি বলেছে? তড়িৎ চুম্বক হলো একটি যন্ত্র যা চৌম্বক ক্ষেত্রকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়। 2 নম্বর, তড়িৎ চুম্বক হলো একটি যন্ত্র যা এখানে দুবার যন্ত্র হয়ে গেছে, এটা একবার কেটে দিবে। এই যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়। এটা স্পেলিংটা ভুল আছে, ব্যবহৃত হয়। দেখো এখানে হয়ে যাবে 1 বা 2 বিবৃতি সঠিক নয়, কারণ তড়িৎ চুম্বক কি করে বৈদ্যুতিক শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তরিত করে, তাই এখানে কোনো বিবৃতি আমাদের সঠিক নয়। চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন কি বলেছে? নিচের কোন ভৌত রাশিটি বেগের পরিবর্তনের হার প্রতিনিধিত্ব করে? দেখো, আমরা এনসিইআরটি বইয়ে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কি, যে ত্বরণ সমান কি হয়? ত্বরণ সমান কি হয় আমাদের? এখানে দেখো দেওয়া আছে ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই ব্যহিত সময়। তাহলে আমরা এখানে বলতে পারি, প্রশ্নতে দেখো এখানে ত্বরণ রয়েছে, তাহলে হচ্ছে বেগের হারের প্রতিনিধিত্ব করে কে? অপশন এ ত্বরণ। অপশন এ ত্বরণ। অপশন এ ত্বরণ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। বায়ু ভর্তি আবদ্ধ খালি একটি বোতলকে জলের ভেতরে ঠেলে দেওয়া হয়, তখন এটি ছেড়ে দিলে তা আবার উপরে উঠে আসে, এটা ড্যাশের কারণে হয়। এখানে চলো সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কেউ যদি অ্যান্সার দাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে অ্যান্সার জানিও, ঠিক আছে। এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ। কি বলেছে? বোতলের উপর জলের উপরিঘাত বোতলের উপর কাজ করা মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে বেশি হয়, তাই এটি হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখি। গুলির মধ্যে কোনটি ঝিল্লি বা পর্দা অনুপস্থিত রয়েছে? ঠিক আছে, দেখো এখানে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, এদের কাছে ঝিল্লি বা পর্দা রয়েছে, উপস্থিত রয়েছে, কিন্তু ভাইরাসের কাছে ঝিল্লি বা পর্দা নেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ভাইরাস। কোনটিতে ঝিল্লি বা পর্দা অনুপস্থিত? এখানে সঠিক উত্তর হচ্ছে ভাইরাস। পরের প্রশ্ন দেখি, 6 নম্বর প্রশ্ন। নিচের কোন যৌগ গঠনে ক্লোরো অ্যালকালি পদ্ধতি ব্যবহার করা হয়? NaHCO3 এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। Na2CO3 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। NaCl এটা হচ্ছে সাধারণ লবণ, ঠিক আছে।
এরপর দেখো আমরা এনসিইআরটিতে কি বলেছে এখানে ভালো করে দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, 2 অণু NaCl এর সঙ্গে যদি 2 অণু জল যোগ করা হয় তাহলে আমাদের তৈরি হচ্ছে আমাদের NaOH প্লাস Cl2 প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এই সমীকরণ থেকে আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে দেখো এখানে ক্লোরো অ্যালকালি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, এখানে আছে NaOH প্লাস Cl2, তাহলে সঠিক উত্তর হয়ে গেল NaOH প্লাস Cl2। আশা করি বুঝতে পারলো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো কি বলেছে, উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার কোনটি? উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্বেতসার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি শ্বেতসার। বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি প্রলম্বনের ধর্ম উপস্থাপন করে না? তাই তো, ঠিক আছে। দেখো এই অপশানে কি বলেছে, প্রলম্বন এ অসমসত্ব মিশ্রণ, প্রলম্বনের প্রকৃতি হলো অস্থায়ী, শীতে প্রলম্বনের কোণাগুলোকে খালি চোখে দেখা যায় না, ডি প্রলম্বনের কোণাগুলো দ্রবণের মধ্য দিয়ে নির্গত আলোক রশ্মি বিচ্ছুরিত করতে পারে। তাই তো। এরপর দেখো আমরা এনসিইআরটিতে একবার চোখ বুলাই। এনসিইআরটিতে কি বলেছে দেখো, প্রলম্বন হলো অসমসত্ব মিশ্রণ, তাই তো। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে, প্রলম্বনের কোণাগুলো খালি চোখে দেখা যায়, তাই তো। তারপরে দেখো প্রলম্বনের কোণাগুলো দ্রবণের মধ্য দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মি গতিপথে দৃশ্যমান, তাই তো। এরপর দেখো আমরা এই প্রশ্নে চলে আসি। তাহলে এটা বলেছে উপস্থাপন করে না, উপস্থাপন করে কোনগুলো? দেখো প্রলম্বনে অসমসত্ব মিশ্রণ, প্রলম্বন একটি অসম মিশ্রণ, এটা উপস্থাপন করছে, ঠিক আছে। প্রলম্বনের প্রকৃতি হয় অস্থায়ী, এটাও করছে, ঠিক আছে। প্রলম্বনের কোণাগুলো খালি চোখে দেখা যায় না, আমরা এনসিইআরটিতে কি দেখলাম যে খালি চোখে দেখা যায়, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? সি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন দেখি। কোন ঘটনার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে আলোক রশ্মি চলাচলের সময় সেটি বেঁকে যায়? বায়ুমণ্ডলীয় বিক্ষেপ হলে, বায়ুমণ্ডলীয় প্রতিফলন, বায়ুমণ্ডলীয় বিচ্ছুরণ, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, ঠিক আছে। যদি আমরা এনসিইআরটি দেখি তাহলে এনসিইআরটিতে দেখো লেখা আছে পুরোপুরি, এখানে ভালো করে দেখবে, এখানে যে ঘনতর মাধ্যম অপেক্ষা লঘুতর মাধ্যমে আলোর দ্রুতি বেশি হয়, এই জন্য লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে কোনো আলোক রশ্মি যাওয়ার সময় ধীরগামী হয় এবং অবিলম্বের দিকে বেঁকে যায়। যখন আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায় এটি দ্রুতগামী হয় এবং অবিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি, এটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের জন্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের আলোর প্রতিসরণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের আলোর প্রতিসরণ। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, স্নায়ুতন্ত্র ব্যতীত অন্য কোন তন্ত্র আমাদের দেহে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনে সাহায্য করে? এ হচ্ছে পরিপাকতন্ত্র, বি রেচনতন্ত্র, সি শ্বসনতন্ত্র, ডি অন্তঃক্ষরা তন্ত্র। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি অন্তঃক্ষরা তন্ত্র। সঠিক উত্তর হয়ে গেল আমাদের ডি অন্তঃক্ষরা তন্ত্র, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না? নিচের কোনটি বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না? এ তাপমাত্রা হ্রাস, বি আর্দ্রতার হ্রাস, সি বায়ুর গতি বৃদ্ধি, ডি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। দেখো আমরা একবার এনসিইআরটি দেখিনি, এনসিইআরটিতে কি বলেছে দেখো, এখানে এনসিইআরটিতে লেখা আছে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে, উষ্ণতা বৃদ্ধি পেলে, আর্দ্রতা হ্রাস পেলে, বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলে, ঠিক আছে। চলো এরপর আমরা প্রশ্ন দেখি। দেখো কি বলছে, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আমাদের বাষ্পীভবনের হার কি হবে? বৃদ্ধি পাবে। যদি আর্দ্রতা হ্রাস পায় তাহলে বাষ্পীভবনের হার কি হবে? বৃদ্ধি পাবে। বায়ুর গতি বৃদ্ধি পেলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বাষ্পীভবনের হার
বৃদ্ধি পাবে। কিন্তু এখানে দেখো তাপমাত্রা হ্রাসের কথা বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে কোনটি কি হয়েছে, বৃদ্ধি করে না, এটা হচ্ছে তাপমাত্রা হ্রাস। কারণ আমাদের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পীভবনের হার বৃদ্ধি করে, তাপমাত্রা হ্রাস করলে বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না। সঠিক উত্তর হয়ে গেল আমাদের এ। আশা করি বুঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, নিচের কোন ধরনের বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় হয়? নিচের কোন ধরনের বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় হয়? এ বিয়োজন, বি অসামঞ্জস্য বিক্রিয়া, সি সংযোগ বিক্রিয়া, ডি দ্বি অপসারণ বিক্রিয়া। চলো এনসিআরটি দেখে নিই একবার। এনসিআরটি কি বলছে দেখো, এখানে দেওয়া আছে এনসিআরটিতে কি বলছে, এরূপ এখানে বিক্রিয়া যেখানে বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় ঘটে এদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে এরপর প্রশ্ন দেখি, প্রশ্নে কি বলছে, তাহলে দ্বি অপসারণ বিক্রিয়া আমাদের সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের দ্বি অপসারণ বিক্রিয়া। বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন জীবে বিভাজনের মাধ্যমে অযৌন জনন দেখা যায় না? অযৌন জনন দেখা যায় না। আচ্ছা চলো দেখো কি হচ্ছে, যদি আমরা প্লাজমোডিয়ামকে বলি তাহলে প্লাজমোডিয়ামের মধ্যে অযৌন জনন ঘটে। অযৌন জননের বহু বিভাজন পদ্ধতিতে প্লাজমোডিয়াম কি করে, জনন কার্য সম্পন্ন করে। এখানে অ্যামিবা কি হচ্ছে, অ্যামিবা অযৌন জননে অংশগ্রহণ করে। অ্যামিবা অযৌন জননের দ্বিবিভাজন পদ্ধতির সাহায্যে জনন কার্য সম্পন্ন করে। এরপর হচ্ছে লেশমেনিয়া, ঠিক আছে, লেশমেনিয়া অযৌন জনন করে, ঠিক আছে। অযৌন জননের দ্বিখণ্ডন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় লেশমেনিয়া কি করে, অযৌন জনন কার্য সম্পন্ন করে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের কি হয়ে গেল, বি কেঁচো, বি কেঁচো, তাই তো। এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের বি কেঁচো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, নিউরনের কোন অংশ তথ্য সংগ্রহের জন্য দায়ী? নিউরনের কোন অংশ তথ্য সংগ্রহের জন্য দায়ী? দেখো, এ অ্যাকশন, বি কোষদেহ, সি ডেনড্রাইটের অগ্রভাগ, ডি স্নায়ু সন্নিধি। এখানের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের সি ডেনড্রাইটের অগ্রভাগ। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নটা খুব ভালো কোশ্চেন, আলো থেকে এসেছে। দেখো কোশ্চেনটা বুঝো, উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট 5 সেন্টিমিটার উচ্চতার একটি নির্দিষ্ট বস্তুর বিবর্ধন 0.2 হলে প্রতিবিম্বের উচ্চতা ড্যাশ হবে। দেখো আমাদের এনসিআরটিতে খুব সুন্দরভাবে লেখা আছে সূত্র, এখানে দেখো দেওয়া আছে, এখানে আশা করি ছবিটা বুঝতে পারছো। দেখো এম সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এম হচ্ছে কি, বিবর্ধন, এম হচ্ছে বিবর্ধন, এম হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, এইচ ড্যাশ বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে, এরপর চলো আমরা কোয়েশ্চেনটা সলভ করি। তাহলে আমরা কি পেলাম, দেখো এম সমান কি হচ্ছে, প্রতিবিম্বের উচ্চতা যাকে এইচ ড্যাশ দ্বারা লিখবো, আর হচ্ছে বস্তুর উচ্চতা যাকে এইচ দিয়ে লিখবো। ঠিক আছে, এখানে কিসের মান দেওয়া আছে, দেখো 0.2 দেওয়া আছে, কি বিবর্ধনের মান দেওয়া আছে। আর হচ্ছে কি, যে প্রতিবিম্বের উচ্চতা বার করতে বলেছে মানে হচ্ছে এইচ ড্যাশ বার করতে বলেছে, আর এইচ এর মান দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমাদের কি আসছে, এইচ ড্যাশ সমান কত হচ্ছে 1.0, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি। আশা করি বুঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন দেখি। এরপর পরের প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত কোন জীবগুলো এককোষী নয়? তাহলে আমরা জানবো যে এককোষী কোন জীবগুলো। এখানে দেখো, এখানে এনসিআরটিতে খুব সুন্দরভাবে লেখা আছে। এনসিআরটিতে দেখো কি বলেছে, অ্যামিবা, ক্লাইমাইডোমোনাস, প্যারামেসিয়াম এবং ব্যাকটেরিয়া, এই জীবগুলো এককোষী জীব। ঠিক আছে, অপরদিকে দেখো বহুকোষী জীব হচ্ছে যেমন ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, এগুলো সব হচ্ছে বহুকোষী জীব। চলো এরপর আমরা কোশ্চেনটা সলভ করি। দেখো তাহলে উদ্ভিদ হচ্ছে কি, বহুকোষী জীব, প্যারামেসিয়াম হচ্ছে এককোষী জীব, ক্লাইমাইডোমোনাস হচ্ছে এককোষী জীব, অ্যামিবা হচ্ছে এককোষী জীব। কিন্তু
উদ্ভিদ, উদ্ভিদ হচ্ছে কি বহুকোষী জীব। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটি, এককোষী নয় বলেছে, তাহলে এটা বহুকোষী, তাহলে আমরা এখানে বলতে পারি যে বি, বি হচ্ছে আমাদের উত্তর, বি হচ্ছে বহুকোষী। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। কার্বনের যোজ্যতা কত? দেখো কার্বনের যোজ্যতা কত? আচ্ছা, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। ঠিক আছে, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত আসবে, 2, কত আসবে, 4 আসবে। ঠিক আছে, এরপর বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা হয়ে যায়। ঠিক আছে, যে কোনো এলিমেন্টের কি হচ্ছে, বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে তার কি হয়ে যায়, যোজ্যতা হয়ে যায়। তাহলে এখানে কত আছে, কার্বনের 4 আছে, তাহলে আমাদের অপশন হবে ডি, অপশন ডি 4 হয়ে যাবে উত্তর। আশা করি বুঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন দেখি। এরপর পরের প্রশ্ন দেখো, এখানে খুব সুন্দরভাবে এনসিইআরটিতে দেওয়া আছে, একবার দেখে নিও সবাই। ঠিক আছে, ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, স্থির অনুপাতের নিয়ম অনুসারে 18 গ্রাম জল বিয়োজন এর পর প্রাপ্ত অক্সিজেন ও হাইড্রোজেন এর সঠিক অনুপাত কত হবে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কিভাবে সলভ করতে হয়। আমরা কি জানি, এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত বলো, 8, তাহলে 8 এর ভর কত হবে, 16, এর ভর কত হবে 16, তাই তো অনুপাত। এরপর হাইড্রোজেনের কত হচ্ছে, হাইড্রোজেনের 1 হয়, তাহলে এর ভর কত হবে 2, তাই তো। এরপর দেখো কোন অনুপাত এলো, অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত বলেছে। ঠিক আছে, তাহলে 16:2, সঠিক উত্তর আমাদের হয়ে গেল বি, 16:2। আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, দেখো এনসিইআরটিতে তোমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দেখো এনসিইআরটিতে খুব ভালো করে দেওয়া আছে। বলছে উৎস যাই হোক না কেন, ঠিক আছে, জল নামক যৌগিক পদার্থের হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত সবসময় 1:8 হবে। এখানে প্রথমে হাইড্রোজেন দিয়েছে, আমাদের প্রশ্নতে কি রয়েছে, প্রথমে অক্সিজেন রয়েছে, তাহলে দেখো 1:8 অনুপাতেই হবে, 1:8 অনুপাতে হবে। ঠিক আছে, হাইড্রোজেন ও অক্সিজেনের, তাহলে হাইড্রোজেন যদি 1 হয়, তবে হাইড্রোজেন যদি 1 হয়, অক্সিজেন কত হবে 8। ঠিক আছে, এরপর দেখো 16:2, এটা হচ্ছে 16:2। ঠিক আছে, এর দ্বিগুণ বটে, বুঝতে পারলে। বা এটাকে যদি আমরা কাটাকাটি করি, লঘিষ্ঠ অনুপাত করি, তাহলে কি হচ্ছে 8:1 আসবে, তাই তো। আশা করি বুঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, দেখো এটা তড়িৎ থেকে খুব ভালো কোয়েশ্চেন। শ্রেণী সমবায়ে সংযুক্ত প্রতিটি আর ওহম রোধে বিশিষ্ট দুটি রোধকের সমতুল্য রোধ হলো। দেখো শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে আর ওহম, তাহলে তার সমতুল্য দুটি বলেছে, দুটি আছে, মানে হচ্ছে আর একটা আছে আর একটা আর আছে, আর ওহম করে দুটিও আছে। ঠিক আছে, তাহলে আমাদের সমতুল্য রোধ বার করতে বলেছে। তাহলে আমরা জানি শ্রেণী সমবায়ে যখন থাকবে তখন আমাদের সূত্র কি হয়, শ্রেণী সমবায়ে যদি থাকে তাহলে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, R1 প্লাস R1, R1 প্লাস R2, তাই তো। তাহলে এখানে দুটোই আর আছে, তাহলে R1 R2 এই দুটো একই রকম, তাহলে কি হচ্ছে আমাদের 2R হয়ে যাবে। সঠিক উত্তর আমাদের হয়ে গেল 2R ওহম, এটা শ্রেণী সমবায়। আর আমাদের যদি সমান্তরাল সমবায় আসে তাহলে আমাদের সমতুল্য রোধ কি হবে, দেখো সমতুল্য রোধ সমান কি হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এইভাবে চলে যাবে, 1/R1, 1/R2, 1/R3, 1/R4, এইভাবে আমাদের সমান্তরাল সমবায়ে সমতুল্য রোধ বার করার নিয়ম। আশা করি বুঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, দেখো নিচের কোন অধাতুটি তরল, নিচের কোন অধাতুটি তরল। ঠিক আছে, দেখো এটা আমরা খুব কমন কোশ্চেন একটা, এটা আমরা প্রায় দিনেই যে কোনো মক টেস্ট বা যে কোনো পরীক্ষায় পেয়ে থাকি। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে গেল আমাদের, দেখো সি, সি হচ্ছে আমাদের অধাতু।
যা তরল অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, বলো তরল ধাতু, তরল ধাতু, তরল ধাতু, তরল ধাতুর নাম। ঠিক আছে, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাও তরল ধাতুর নাম। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো।